নমস্কার, গল্প চিরন্তনে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব সাহিত্যিক রবীন্দ্রনাথ মৈত্রের মেরুদণ্ডের ইতিহাস। একটি অর্ধদগ্ধ বিড়ি সাহেবী ধরনের দাঁতে চাপিয়া নকুলেশ্বর চট্টরাজ উদ্ভ্রান্তভাবে গোলদিঘিতে পদচারণা করিতেছেন। তাহার মন ছিন্নসূত্র চিলে ঘুড়ির মতো মেঘলোকে ৪৯ পবনতাড়িত হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। বিচিত্র দুশ্চিন্তা মগজের মধ্যে তাল ঠোকাঠুকি করিতেছে। গৃহিণীর তাগিদ, কাবুলিওয়ালার তাগিদ ও বাড়িওয়ালির তাগিদ, সমস্ত তাগিদ একত্রে মিলিয়া অ্যাসেম্বলির নতুন ট্যাক্সেশন বিলের মতো ভয়ঙ্কর মূর্তিতে ক্রমাগত মানুষচক্ষে ভাসিয়া উঠিতেছে। পলাইবার পথ নাই। বাড়িওয়ালির তাগিদে গদাইপালের গলির খোলার ঘরখানিতে দিন ৭ হইল তালাবন্ধ করিয়াছেন, বিছানাপত্র সেইখানেই রহিয়াছে। বাড়িতে যাইবার উপায় নাই। তাহার প্রাণাধিকা কন্যা খেন্তির জননী সেখানে রহিয়াছেন। এক আশ্রয়স্থান ছিল ক্যালকাটা ইভিনিং লাইজ পত্রিকার কম্পোজিং রুমের অন্ধকার কোণ। কাল হইতে সে মুখ আর হইবার উপায় নাই। রামেশ্বর ওঝাকে কিঞ্চিত মূলধন দিয়া ফুটবলের মরশুমে গড়ের মাঠে চানাচুরের যে কারবারটি করিতেন তাহাও ফেল পড়িয়াছে। অর্থাৎ গত পরশু রাত্রিকালে মূলধন ২৭ টাকা এবং সেই দিনকার চানাচুর বিক্রয়লব্ধ ২ টাকা ১২ আনা, একুনে ২৯ টাকা ১২ আনা সংগ্রহ করিয়া তাহার ওয়ার্কিং পার্টনার শ্রীযুক্ত রামেশ্বর ওঝা ছাতুবাবুর বস্তির লক্ষ্মণ চামারের গৃহলক্ষ্মী শ্রীমতী লাখিয়া চামারিনীকে সহযাত্রিনী করিয়া তাহার জন্মভূমি আড়া জেলা অভিমুখে প্রস্থান করিয়াছেন। থানায় সংবাদ দিতে পারেন নাই, যেহেতু সন্ধান লইয়া জানিয়াছেন যে রামেশ্বর ওঝা নামক কোনো ব্যক্তি ছাতুবাবুর বস্তিতে বাস করিত না। যে লোকটা চানাচুর বিক্রয় করিত তাহার নাম ছিল রাম অবতার কাহার। বাড়ি কোন জেলায় বস্তির লোক তাহা জানে না। এহেন ঘটনা বিপ্লবে পড়িয়া দি ক্যালকাটা ইভিনিং লাইজ পত্রিকার বিজ্ঞাপনে ৩০ টাকা বেতনভোগী কর্মচ্যুত কম্পোজিটার শ্রী নকুলেশ্বর চট্টরাজ গোলদিঘিতে সান্ধ্য ভ্রমণ করিতেছিলেন। তাহার বন্ধু ট্রাম কন্ডাক্টর বিপিন মুন্সির কৃপায় কাল সমস্ত দিন ট্রামে ঘুরিয়া প্রায় ১০০ খানেক ছাপাখানার সন্ধান লইয়াছেন। নো ভ্যাকেন্সি। বাংলার যাবতীয় ভদ্রসন্তান অফিস হইতে কমিউনাল পলিসির কৃপায় তাড়া খাইয়া ইউনিভার্সিটির ডিপ্লোমা গঙ্গাগর্ভে বিসর্জন দিয়া ছাপাখানায় সীসার টাইপ চিনিতে বসিয়া গিয়াছে। নকুলেশ্বরের মনে হইতেছিল জগৎটা যেন নিরেট হইয়া গিয়াছে, কোথাও মাথা কয়লাইবার কোনো ফাঁক নাই। ভাবিতে ভাবিতে শ্রান্ত ক্লান্ত উদ্ভ্রান্ত নকুলেশ্বরবাবু একটা বেঞ্চে বসিয়া পড়িলেন। মনে ভাবিলেন আত্মহত্যা করিবেন, কিন্তু পরক্ষণেই মনে হইল তাহাতে অনেক হাঙ্গামা। আফিংয়ে তাহার কিছু হইবার ভরসা নাই, কারণ অতি বাল্য হইতে ২০ বৎসর বয়স পর্যন্ত তিনি সমানে চণ্ডু এবং গঞ্জিকা সেবন করিয়াছেন। এখন সে অভ্যাস নাই বটে, কিন্তু তাহার দেহের প্রতি রক্তকণিকা বিষাক্ত হইয়া আছে। গত বৎসর তাহাকে সাপে কামড়াইয়াছিল, তাহার একটু নেশাবোধ হইয়াছিল মাত্র, কিন্তু সাপটি তাহার বিষাক্ত রক্তের বিন্দুমাত্র উদরস্বাদ করিয়া পঞ্চত্ব পাইয়াছিল। তবে পতিত পাবনী মা গঙ্গা আছেন, কিন্তু এই দারুণ শীতে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা অত্যন্ত কষ্টকর ব্যাপার। অতএব ভাবিতে ভাবিতে কি শুনিয়া নকুলবাবু চমকিয়া উঠিলেন। এ কি দৈববাণী! শুনিলেন তাহার বেঞ্চের পশ্চাতে ঝোপের অন্তরালে কথোপকথন হইতেছে। একজন বলিতেছে, কংগ্রেসওয়ালারা চালাক হয়ে গেছে, এখন আর যাকে তাকে নেয় না।
তবে একখানা দুফরমা সাপ্তাহিক কাগজ বের করে ফেলি। কংগ্রেসকে গালাগালি দিলেই ক্লাইভ স্ট্রিট থেকে অঢেল বিজ্ঞাপন জোগাড় হয়ে যাবে। সে বুদ্ধি ভালো। তারপর ওদের কাছ থেকেও। সেই সঙ্গে সঙ্গে গুটি কয়েক নামও নকুলবাবু শুনিলেন। তিনি উত্তেজিত হইয়া উঠিয়া দাঁড়াইলেন। এই দুটি অজ্ঞাত প্রাণীর বাক্যগুলি তাহার ম্রিয়মান চিত্তে মকরধ্বজবৎ ক্রিয়া করিল। তিনি ক্রমাগত গোলদিঘি পরিভ্রমণ করিতে লাগিলেন। রাত্রি 12টার সময় যখন চৌকিদার আসিয়া তাহাকে ধমক দিল, তখন নকুলবাবুর সংকল্প স্থির হইয়া গিয়াছে। তিনি বিনা বাক্যে ফুটপাতে গিয়া দাঁড়াইলেন। তাহার পরেই বাসে আরোহণ করিয়া একেবারে কালীঘাট ট্রাম ডিপো। বিপিন মুন্সি সমস্ত শুনিয়া বুঝিলেন যে একটা ব্যবসার মতো প্ল্যান বটে। টাকায় টাকা লাভ, তারপর খাতির, তারপরই চাকুরিতে ইস্তফা এবং দৈনিক সংবাদপত্র, তাহার পর লেজিসলেটিভ কাউন্সিল। বিপিন মুন্সি 13 বৎসর বয়সে ছাত্রবৃত্তি ক্লাসে যে স্বপ্ন দেখিয়াছিলেন, এখন 42 বৎসর বয়সেও সেই স্বপ্নই আবার নূতন করিয়া দেখিতে লাগিলেন। নকুলবাবু কিঞ্চিৎ নিদ্রা উপভোগের অভিপ্রায় মায়ের মন্দিরাভিমুখে প্রস্থান করিলেন। দিন 10 পর শ্রী নকুলেশ্বর চট্টরাজ কর্তৃক সম্পাদিত, মুদ্রিত ও প্রকাশিত হইয়া যে 2 ফর্মা জাতীয় সাপ্তাহিক পত্র বাহির হইল, তাহার নাম সাপ্তাহিক মেরুদণ্ড। কিন্তু যে মতলব হইতে নকুলবাবু সংবাদপত্র বাহির করিবার প্রেরণা লাভ করিয়াছিলেন, প্রথম সংখ্যায় তার ইঙ্গিত মাত্র পাওয়া গেল না। অত্যন্ত গরম সম্পাদকীয় প্রবন্ধ শোভিত হইয়া সাপ্তাহিক মেরুদণ্ড আত্মপ্রকাশ করিল। সন্ধ্যাকালে ট্রামের পোশাক পরিয়াই বিপিন ছুটিতে ছুটিতে আসিয়া উপস্থিত হইয়া পাংশুমুখে কহিল, এটা কি হয়েছে নকুল? এই না তুমি কংগ্রেসকে গালাগাল করবে, তা না উল্টে কি সব লিখেছ? সব সদ্য মারা যাব, আমি ছাপোষা মানুষ। নকুলবাবু সম্পাদকীয় লোহার চেয়ারে বসিয়া গম্ভীর মুখে কহিলেন, যার যা কাজ, তুমি খবরের কাগজের কি জানো? যাও কালীঘাট এসপ্ল্যানেড ডালহৌসি খিদিরপুর করগে। বিপিন অত্যন্ত সন্ত্রস্ত হইয়া কহিল, সেই ভালো ভাই, আমার টাকা কটা ফেলে দাও। নকুলবাবু গম্ভীর মুখে কহিলেন, পাবে মাসকাবারে। বিপিন অগত্যা ফিরিয়া গেল, কিন্তু টাকা পাইবার ভরসা করিল না। মনে মনে কহিল, মাসকাবার মাসকাবার নাগাদ তুমিই কাবার হবে নকুল। সন্ধ্যার সময় নকুলবাবু ঢুলিতেছিলেন। টেলিফোন ক্রিং ক্রিং করিয়া বাজিয়া উঠিল। নকুলবাবু টেলিফোন ধরিয়া কহিলেন, হ্যালো। তাহার পরেই প্রসন্ন মুখে কহিলেন, ইয়েস, এক্ষুনি, ইমিডিয়েটলি, গুড মর্নিং। টেলিফোন রাখিয়া আলমারি হইতে এক গাদা মেরুদণ্ডের ক্রোড়পত্র বাহির করিলেন এবং তাহার পর চাদরখানি গায়ে ফেলিয়া সম্পাদকীয় কক্ষে তালাবন্ধ করিয়া বাহির হইয়া গেলেন। ডাক আসিয়াছিল ক্লাইভ স্ট্রিটের এক সওদাগরি আপিস হইতে। নকুলবাবু সেখানে পৌঁছিয়াই দারোয়ানকে এক কার্ড দিলেন। গুর্খা দারোয়ান সন্দিগ্ধ দৃষ্টিতে একবার নকুলবাবুর দিকে চাহিল। তাহার পর তাহাকে ফুটপাতে দাঁড় করাইয়া রাখিয়া কার্ড লইয়া চলিয়া গেল এবং কিছুক্ষণ পর আসিয়া সেলাম করিয়া কহিল, আইয়ে। লিফটে উঠিয়া তেতলার এক ঘরে নকুলবাবু প্রবেশ করিলেন। কয়েকজন সাহেব একখানি টেবিলকে কেন্দ্র করিয়া বসিয়াছিলেন। নকুলবাবু আসিয়া গম্ভীর মুখে কহিলেন, গুড মর্নিং। একজন সাহেব পরিষ্কার বাংলায় কহিলেন, গুড ইভিনিং বাবু, বসুন। আপনি নকুলেশ্বর চট্টরাজ, এডিটর দি মেরুদণ্ডা? বাংলা বলিতে পাইয়া নকুলবাবু বাঁচিয়া গেলেন। কহিলেন, ইয়েস, হ্যাঁ স্যার। সাহেব কহিলেন, বেশ, আপনার কাগজ উত্তম, যেহেতু আপনি এই খারাপ কথা কেন লিখিয়াছেন? নকুলবাবু আরো গম্ভীর হইয়া কহিলেন, কি খারাপ কথা লিখেছি স্যার? সাহেব ডাকিলেন, বাবু। দক্ষিণ দিকের পর্দা তুলিয়া একজন বাঙালি ভদ্রলোক প্রবেশ করিলেন। সাহেব কহিলেন, মেরুদণ্ডার লিডার পাঠ করুন।
ভদ্রলোকটি তাহার বগলের ফ্ল্যাট ফাইল হইতে একখানি মেরুদণ্ড বাহির করিয়া সুর করিয়া পড়িতে লাগিলেন। রক্ত চাই, দেশের আজ আর কোনো অভাব নাই, অভাব শুধু রক্তের, তাজা টাটকা আনকোড়া রক্তের, চাই শুধু রক্ত, আলতার মতো লাল, সদ্য ভাজা চানাচুরের মতো গরম ও লবণাক্ত রক্ত, ইত্যাদি। সাহেব কহিলেন, এসব কে লিখিয়াছেন? নকুলবাবু একটু হাসিয়া কহিলেন, ঠিক কথা লিখেছি স্যার, ও লেখার আরো খানিকটা আছে, দেখুন। বলিয়াই নকুলবাবু মেরুদণ্ডের ক্রোড়পত্র একখানি সাহেবের হাতে দিলেন। সাহেব একবার চোখ বুলাইয়া বাঙালি ভদ্রলোকটিকে কহিলেন, পাঠ করুন বাবু। তিনি পড়িতে লাগিলেন মেরুদণ্ডের ক্রোড়পত্র। সম্পাদকীয় প্রবন্ধের উপসংহার। চাই রক্ত, এই রক্ত প্রচুর পরিমাণে পাইতে হইলে নিত্য সেবন করুন। সেবন করুন নকুল কবিরাজের রক্তকণা বটি, প্রাতে 2 বটি ও সন্ধ্যায় 2 বটি, প্রতি কৌটা 10 আনা। সাহেব বিস্ফারিত নেত্রে কহিলেন, হোয়াট? নকুলবাবু কহিলেন, রক্তকণা বটি, ব্লাড গ্রোয়িং পিলস। সাহেব হো হো করিয়া হাসিয়া উঠিয়া কহিলেন, বাই জোভ, ইউ আর এ জিনিয়াস। কিন্তু বাবু আমি দেখব, শ্যাল রিমেম্বার। নকুলবাবু সেলাম করিয়া কহিলেন, ইউ আর অলমাইটি স্যার, গুড মর্নিং। বাঙালি ভদ্রলোকটি তাহাকে সঙ্গে করিয়া নিচে পৌঁছাইয়া দিলেন ও কহিলেন, আপনার যাতে সুবিধে হয় তা দেখব। পরের সপ্তাহে সতর্ক দৃষ্টিপাতে চারিদিকে বেশ ভালো করিয়া দেখিয়া লইয়া বিপিন একখানি মেরুদণ্ড কিনিল। পাতা উল্টাইয়াই তাহার চক্ষু স্থির। কলিকাতার যাবতীয় সাহেব কোম্পানির বিজ্ঞাপনে নামাবলী সাজিয়া মেরুদণ্ড বাহির হইয়াছে। ইতিমধ্যে খেন্তির মার হাতে 8 গাছা দেশবন্ধু প্যাটার্নের চুড়ি উঠিয়াছে। মেরুদণ্ড অফিসের লোহার চেয়ারের বদলে গদি আঁটা কৌচ বসিয়াছে। ইংরাজি বিজ্ঞাপন বাংলায় তর্জমা করিবার জন্য 2 জন সহকারীও নিযুক্ত হইয়াছে। কিন্তু ভগবান নকুলবাবুর অদৃষ্টে আরো অনেক কিছু লিখিয়াছিলেন। কাজেই ইতিমধ্যে অর্ডিন্যান্স জারি হইয়া গেল। নকুলবাবুর বিজ্ঞাপনদাতাগণ তাহাকে এক গোপন বৈঠকে তলব করিলেন। পরের সপ্তাহে মেরুদণ্ডে ভাবে ও ভাষায় অপূর্ব বাজেয়াপ্ত শীর্ষক একটি প্রবন্ধ বাহির হইল। এই প্রবন্ধ বাহির হইবার পর সপ্তাহখানিকের মধ্যে এক অভূতপূর্ব কাণ্ড ঘটিল। আলিপুরে এক ভীষণ রোমাঞ্চকর মামলা উপস্থিত হইল। ফ্রি প্রেস সংবাদ দিলেন যে সদর গড়াইহাটির ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট কেরামত আলী মিয়ার নামে উক্ত গ্রামবাসী মেহবুব শেখ এই মর্মে অভিযোগ আনিয়াছে যে বোর্ডের প্রেসিডেন্ট তাহার ছাগল গরু অন্যায়ভাবে বাজেয়াপ্ত করিয়াছেন, অতএব তাহার জিনিস তাহাকে ফিরাইয়া দিয়া সুবিচার করিতে আজ্ঞা হয়। আসামি পক্ষের উকিল শ্রীযুক্ত হরিপদ ভট্টাচার্য মহাশয় কোর্টকে জানাইলেন যে ইহাতে তাহার মক্কেলের কোনো দোষ নাই। ফরিয়াদি মেহবুব শেখ তার দোস্ত আলীজানকে হাটের মধ্যে জোর গলায় হল্যান্ডে প্রস্তুত লুঙ্গি না কিনিয়া পাবনাই লুঙ্গি কিনিবার উপদেশ দিতেছিল। প্রেসিডেন্ট সাহেব নিষেধ করাতেও সে নিবৃত্ত হয় নাই। অতএব প্রেসিডেন্ট সাহেব তাহার গরু বাছুর ছাগল বোর্ড সরকারে বাজেয়াপ্ত করিবার হুকুম দিয়াছেন। আর এ বিষয় কলিকাতার বিখ্যাত সংবাদপত্র মেরুদণ্ডের ইঙ্গিত অনুসারেই হইয়াছে। হাকিম প্রশ্ন করিলেন, মেরুদণ্ডে কি আছে? আসামির উকিল মেরুদণ্ড প্রকাশিত বাজেয়াপ্ত শীর্ষক সম্পাদকীয় প্রবন্ধটি কতকাংশ পাঠ করিলেন। বাজেয়াপ্ত করিতে হইবে, যাহারা অবাধ্য হইবে তাহাদের ছাগল ভেড়া গরু মহিষ বাজেয়াপ্ত করিতে হইবে, তবেই দেশে শান্তি আসিবে। হাকিম হাসিলেন এবং এরার অব জাজমেন্ট বলিয়া কেরামত আলী মিয়াকে খালাস দিলেন। মেহবুব শেখ কেরামত আলী মিয়ার প্রদত্ত 10টি টাকা খেসারত স্বরূপ কোমরে গুঁজিয়া প্রস্থান করিল। এই ঘটনার পর মেরুদণ্ডের প্রতিপত্তি বাড়িয়া গেল। নকুলবাবুর পেট্রনরা তাহাকে সান্ধ্যভোজে নিমন্ত্রণ করিলেন এবং তাহার পিঠ চাপড়াইয়া জানাইলেন যে
মেরুদণ্ড পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করিতেছে। ইহার পর কোথা হইতে কি হইল তাহার জানি না, তবে দিন 15 মধ্যে মেরুদণ্ড সাপ্তাহিক হইতে দৈনিকে পরিণত হইয়া গেল। আরও 1 বৎসর কাটিয়া গিয়াছে। আজকাল প্রতি সন্ধ্যায় দৈনিক মেরুদণ্ড সম্পাদক রায়বাহাদুর নকুলেশ্বর চট্টরাজের বেগুনি রঙের ডজ গাড়িখানা চৌরঙ্গি দিয়া ছোটাছুটি করে, আর তাহার দিকে চাহিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিপিন মুন্সি হাঁকিতে থাকে, এসপ্ল্যানেড, কালীঘাট। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।